te sientes en el baño. ¡Mira, se cayó, se cayó, se cayó, se cayó! প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৫২ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা থাকছে সেলিম মোল্লার। সেলিম মোল্লা এর আগেও আমাদেরকে অনেক ঘটনা পাঠিয়েছে। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে মেদিনীপুর থেকে অপরাজিতা নন্দী। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৫২ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। রাজদা, শুভ সন্ধ্যা ও শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা। আজ আমি আমার নিজের জীবনের এক ভয়ঙ্কর বাস্তব ঘটনার কথা বলতে চাই, যা ঘটেছে মাত্র কয়েকদিন আগে আমাদের পুরো পরিবারের সামনে। এই ঘটনাটা আমার মাকে ঘিরে। আগে কখনো তাকে নিয়ে কিছু বলিনি, কিন্তু এবার না বলে পারছি না। আমার মা হুগলির বাসিন্দা। ছোটবেলা থেকেই তিনি ইসলামিক শিক্ষা ও আধ্যাত্মিকতার মধ্যে বড় হয়েছেন। মানুষের উপকারের জন্য তিনি আয়ুর্বেদিক ওষুধ এবং নানান ধরনের টোটকা তৈরি করেন। অনেক অসুস্থ মানুষ সেই ওষুধে ভালো হয়েছে, যা আমি নিজে চোখে দেখেছি। গত 2 বছর ধরে মা এই কাজটা আমাদের বাড়িতেই করছেন। আমরা সকলেই মাকে উৎসাহিত করেছিলাম। আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে লাগলো বাড়িতে। আর ফলস্বরূপ মা খুব ব্যস্ত হয়ে পড়লেন। আমরা আগের মতো একসাথে খাবার সময়ও পাই না। আমার ভাই টিউশন পড়ায়, আমি কাজ নিয়ে ব্যস্ত। মা সারাদিন বাড়িতে বসে অসুস্থ মানুষদের ওষুধ দেন। আর এখন তিনি রোকাইয়া করতে শুরু করেছেন, অর্থাৎ জিন ভূত তাড়ানোর আধ্যাত্মিক চিকিৎসা। আমি তাকে একদিন বলেছিলাম, মা, আয়ুর্বেদিক ওষুধ দেওয়া ঠিক আছে, কিন্তু এই ভূত জিন তাড়ানোর কাজটা বাড়িতে করা ঠিক হবে তো? মা বললেন, তুই ভয় পাস না খোকা, আমি সব ব্যবস্থা করেই সবকিছু করছি। আমাদের ঘরে কোনো অশুভ কিছু ঢুকতে পারবে না। সেরকম ব্যবস্থা করেই তারপর আমি এসব কাজ করি। আমাদের বাড়িটা যেন ধীরে ধীরে বাইরের মানুষের চিকিৎসালয়ে পরিণত হলো। সে মাসের 25 তারিখে আমার জন্মদিন ছিল। মা সেদিন সব রোগীকে আসতে বারণ করলেন। মনে মনে ভাবলাম, যাক, আমার জন্মদিনটা মা আমার সাথেই কাটাবে। সকাল থেকে রান্না বান্না, আত্মীয় স্বজন ডেকে খুব সুন্দর করে আমার জন্মদিন পালন হলো। সব মাই করলেন। মা আমাকে অনেক উপহারও দিলেন। মা জানতেন যে আমি পাখি পুষতে খুব ভালোবাসি, তাই একটা ককটেল পাখি, কোয়েল পাখি, পায়রা, আরো নানান ধরনের 2-3 রকম পাখি আমাকে উপহার দিয়েছিলেন তিনি। আর আমি সেই উপহার পেয়ে বেজায় খুশি। কিন্তু সেই আনন্দ আর খুশির সময় খুব ক্ষণস্থায়ী ছিল। দিনটা ছিল শনিবার। মা একজন মহিলার রোকাইয়া করছিলেন। আমি বাড়িতেই ছিলাম। মহিলা হঠাৎ ভয়ঙ্কর রকম চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। আমাদের পাড়ার চারপাশের মানুষ আমাদের বাড়ির সামনে জড়ো হয়ে গেল। মা তখন তার গায়ে পাক পানি ছেটাচ্ছিলেন, আর মহিলা ভয়ঙ্কর আর্তনাদ করে মাকে মারতে উদ্ধত হচ্ছিল। আর শেষমেশ মাকে তার হাতের মধ্যে এক কামড় বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে আমি আর আরো 5 জন মানুষ মিলে সেই মহিলাকে সামলাতে দৌড়ালাম। কিন্তু মা আমাদেরকে বলল, থাক থাক, ওকে নিয়ে যেও না। আমাদের পাড়ার লোকেরাও জানতো যে আমার মা রোকাইয়া করাতে সিদ্ধ হস্ত, তাই তার কথায় মহিলাকে আমরা ছেড়ে দিলাম। রোকাইয়া চলল প্রায় রাত 8টা পর্যন্ত। অবশেষে সেই মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে আমি তারপর নিজের ঘরে চলে যাই। মায়ের এই কাজের জন্য দোতলার ঘরটা মাকে একেবারে আলাদাভাবে দিয়ে দেয়াই হয়েছিল। আমি সাধারণত রাতে ওই ঘরটায় যেতাম না। সেই দিন রাতেই ঘটল এক অদ্ভুত মর্মান্তিক ঘটনা। আমাদের গ্রামের বাড়িতে মুরগির ঘর ছিল। হঠাৎ রাত 2টো নাগাদ
সেই মুরগি ঘর থেকে ভয়ানক শব্দ ভেসে আসে। মুরগিগুলোকে যেন কেউ প্রচন্ড ভয় দেখাচ্ছে। আমি, বাবা, ভাই সবাই ঘর থেকে ছুটে বেরোলাম। মা ইতিমধ্যে মেন গেটের সামনে চলে এসেছেন, আর মেন গেটের তালা খুলতে পারছিলেন না তিনি। ভাই মায়ের হাত থেকে চাবি নিয়ে তালা খুলল, আর আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মুরগির ঘরে ঢুকলাম। আর যে দৃশ্যটা দেখলাম, সেই দৃশ্য দেখে আমার গা শিউরে উঠল। আমি দেখলাম সব মুরগির মধ্যে 4টে মুরগির মাথা কেউ যেন কেটে কামড়ে খেয়ে ফেলেছে, আর বাকি 2টো মুরগি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আমার 6টা পোষা মুরগির মধ্যে 4টে মৃত। হঠাৎ আমার ভাই বলল, দাদা, বাঁশবনের দিকে ওটা কি রে? সঙ্গে সঙ্গে সেই দিকে লাইট মারতে দেখলাম 2টো ভয়ঙ্কর চোখ জ্বলছে। প্রথমে ভেবেছিলাম বন্য বিড়াল, কিন্তু তারপর দেখলাম না, ওখানে 2টো নয়, অনেকগুলো চোখ জ্বলছে। মা তখন গেটের পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আমাদের বাড়ির ছাদের পাখির ঘর থেকেও বীভৎস শব্দ ভেসে এলো, পাখিদের চিৎকারের শব্দ। আমি আর ভাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখি কয়েকটা পায়রা আর কোয়েল পাখি মরে পড়ে আছে খাঁচার মধ্যে। সেই সময় মা মুরগির খাঁচার ভেতরে ওই রক্তাক্ত দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। এমনিতে চিৎকার চেঁচামেচি হলে আশপাশের পাড়ার লোকেরা দৌড়ে আসে, কিন্তু মা এত চিৎকার করলো, কিন্তু সেই দিন পাড়ার কারুর ঘুমই ভাঙল না। মায়ের চিৎকার শুনে আমি আর ভাই তাড়াতাড়ি উঠোনে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম, আর আমরা দেখতে পেলাম মা তাকিয়ে আছে বাঁশবনের দিকে। আর আমরা 3জনই পরিষ্কার দেখতে পেলাম সেই বাঁশবনের দিক থেকে এগিয়ে আসছে কয়েকটা ছায়া মূর্তি। সেগুলো কি কোনো জানোয়ার নাকি কি? এরা কারা যারা আমাদের আস্তে আস্তে ঘিরে ফেলছে? মা তখন আমাদের গায়ে আর নিজের গায়েও পাক পানি ছেটাতে লাগলো, আর দোয়া পড়া শুরু করলেন, আর আমাদেরকে বললেন আমরা যেন আয়াতুল কুরসি পাঠ করি। আমি আর ভাই একসাথে সূরা ইখলাস পড়তে লাগলাম। আমরা যত জোরে পড়ছিলাম ততই সেই জানোয়ারগুলো পিছু হটছিল, আর শেষ পর্যন্ত তারা যেদিক থেকে এসেছিল সেই দিকেই ফিরে যায়। তারপর আমি মুরগির ঘরে গিয়ে বেঁচে থাকা 2টো মুরগি ঘরে নিয়ে আসি। পাখিদের এরকম মর্মান্তিক অবস্থা দেখে আমার প্রচন্ড বমি হয়, আমার শরীর খারাপ হয়ে যায়। মা আমাকে কাঁপা গলায় বললেন, আজ আমি ঘর বন্ধন করতে ভুলে গিয়েছিলাম। যে মহিলার রোকাইয়া করছিলাম সেই মহিলাকে অনেকগুলো জিন ধরেছিল, আর যারা আমাদের বাড়িতে আক্রমণ করেছে এরা সেই জিনেরা, যারা সেই মহিলাকে তো ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের আশেপাশেই থেকে গেছে আর সুযোগ বুঝে ফের হামলা করেছে। তারপর মা নানান রকম মন্ত্রপাঠ, দোয়া দুরুদ পড়ে ঘর বন্ধন করলেন। কোনো রকমে আমাদের সেই রাতটা কাটলো। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠতেই আগের দিন রাতের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। যে পাখিগুলো বেঁচে ছিল সেই পাখিগুলোকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছিলাম। রাজদা, ঘটনার শেষে একটা কথাই বলবো, আজকে এই ঘটনাটি পাঠাবার পেছনে একটা বিশেষ কারণ আছে। আমি চাই যে মা যেন এই রোকাইয়ার কাজটা বাড়িতে না করেন। আয়ুর্বেদিক ওষুধের কাজটা থাকুক, কিন্তু ভূত জিন তাড়ানোর কাজটা বাড়ি থেকে না করাই ভালো। রাজদা, আমার পরিবারের সকলে এবং বিশেষ করে মা আপনার ঘটনা খুব মন দিয়ে শোনেন। আপনি যদি আমার হয়ে মাকে এই ব্যাপারে একটু বোঝান, আমি খুব উপকৃত হব। এই ঘটনার পর আমি ভীষণ ভীত এবং মর্মাহত। সেদিন আমরা সবাই মৃত্যুর মুখোমুখি ছিলাম। হয়তো আল্লাহর রহমতে বেঁচে গেছি, কিন্তু সেই রাতটার কথা আমরা কোনো দিনও ভুলব না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম আমরা সেলিম মোল্লার কাছ থেকে।
তবে সেলিম মোল্লাকে বলতে চাই যে তুমি তোমার তরফ থেকে মাকে একটা রিকোয়েস্ট করতে চেয়েছো, আমি ওনাকে রিকোয়েস্ট করছি, কিন্তু উনি বয়োজ্যেষ্ঠ লোক, উনি ভালো খারাপ আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন। তবে সত্যি যদি বাড়িতে রোকাইয়া করে ভূত জিন তাড়ানোর কাজ বাড়িতে করার ফলে যদি বাড়ির কোনো ক্ষতি হয়, তাহলে সেই কাজ আশা করি না করাই উচিত। আমি সেলিমের মাকে কাকিমা বলেই সম্বোধন করছি আর বলছি, আপনি একজন মা, আপনি নিজের সন্তানের ভালো মন্দ আমার এবং বাকি সবার থেকে অনেক ভালো বুঝবেন। আপনার ছেলের এই রিকোয়েস্টটা আপনি বিবেচনা করে দেখবেন। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে অপরাজিতা নন্দী মেদিনীপুর থেকে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 352 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার আর সুভাষের বিয়ে হয়েছিল ঠিক 1 বছর আগে। সুভাষের পৈতৃক বাড়ি ছিল মেদিনীপুরের শান্তিপাড়া গ্রামে। চারিদিকে বিশাল বাগান, লম্বা করিডোর আর এক অদ্ভুত নীরবতা। বেশ কয়েকটা পাকা বাড়ির মধ্যে আমাদের বাড়িটা একটি। এই চুনসুরকির বাড়ির বয়স অনেক, অন্তত 100 বছর। আমার স্বামী সুভাষের বাবা মারা গেছেন। বিয়ের পর আমরা এই বাড়িতে এসে উঠি। আমি, সুভাষ আর তার মা মলিনা দেবী একসাথেই থাকতাম। আমাদের সংসার ঠিকঠাকই চলছিল, কিন্তু একটা জিনিস ছিল যেটা ধীরে ধীরে আমাকে প্রথমে চিন্তিত, তারপরে ভীত করে তুলল। ঘটনাটা একটু অদ্ভুত। প্রতিদিন ঠিক রাত 2টোর সময় আমাদের শোবার ঘরের দরজায় 3টে হালকা টোকা পড়ত, ঠক ঠক ঠক। তারপরে সব চুপচাপ। শব্দটা এতটাই হিসেবি ছিল যে কেউ যেন ঘড়ির সময় মিলিয়ে একেবারে রাত 2টোর সময় এই শব্দটা করত। প্রথমে আমি ভেবেছিলাম যে আমার শাশুড়ি মা হয়তো ঘর গুলিয়ে ফেলেছেন আর দরজায় টোকা দিচ্ছেন। রাতে উনি প্রায়শই এরকম করতেন, কেননা আমাদের বাড়িতে অনেক কটা ঘর। ব্যাপারটা আমাকে সুভাষই বুঝিয়েছিল, কিন্তু আমার যেন কেমন একটা লাগে। নিজের ঘর, তাও আবার কেউ গুলিয়ে ফেলে নাকি? যতই বেশি ঘর থাকুক না কেন। আমি ঘরের দরজা খুলে তাকালেই দেখতাম করিডোর একেবারে ফাঁকা। সুভাষ বলতো যে মা অনেক সময় রাতে করিডোরে হাঁটে, ওনার ইনসোমনিয়া আছে, ঘুম আসে না। কিন্তু এই অদ্ভুত সময় তিনি ঘরে টোকা দেন কেন? একদিন আমি আমার স্বামীর অনেক মানা সত্ত্বেও আমি আমাদের ঘরের বাইরে একটা ছোট সিসিটিভি ক্যামেরা লাগালাম। আর যেই দিন সেই ক্যামেরা লাগিয়েছি সেই দিন রাতেও ঠিক রাত 2টোর সময় একই ঠক ঠক আওয়াজ। রাতে আমি আর উঠিনি, কিন্তু পরদিন সকালে যে ভিডিওটা আমি দেখলাম সেটা দেখে আমার গায়ে কাঁটা দিল। আমি মোবাইলের ফ্রেমে স্পষ্ট দেখতে পেলাম যে আমার শাশুড়ি মলিনা দেবী সাদা কাপড় পরে ধীরে ধীরে আমাদের দরজার সামনে এসে দাঁড়ালেন। তারপর তিনি চারপাশে ভালো করে দেখলেন, তারপর দরজার মধ্যে টোকা মারলেন। 1 বার, 2 বার, 3 বার। কিন্তু তারপর যা ঘটল তা বোঝা কঠিন। টোকা মারার পর তার শরীর যেন কেমন কেঁপে উঠল। কাঁপতে কাঁপতে শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, যেন সময় থেমে গেছে। তারপর তিনি চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে আছেন। তারপরে যেটা দেখতে পেলাম সেটা আরো অদ্ভুত। আমার শাশুড়ির ঠিক পেছনে একটা অদ্ভুত ছায়া, কিন্তু সেখানে তো কেউ দাঁড়িয়ে নেই। তাহলে ওটা কার ছায়া পড়েছে? প্রায় 10 মিনিট মলিনা দেবী আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তারপর তিনি আস্তে আস্তে চলে গেলেন, আর সেই ছায়াটাও কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। পুরো ভিডিওটা আমি সুভাষকে দেখালাম। সুভাষের মুখ ফ্যাকাশে। সুভাষ আমাকে বলল, জানো তো, ঠিক
ঠিক রাত 2টোর সময় বাবা মারা গিয়েছিলেন। আমি জানতাম আমার শ্বশুরমশাই কি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, কিন্তু সেই দিন মলিনা দেবীর কাছ থেকে জানতে পারলাম যে ব্যাপারটা শুধু অ্যাক্সিডেন্ট নয়। যেদিন সুভাষের বাবা মারা যান সেই দিন ঠিক রাত 1:45 নাগাদ 2জন দুষ্কৃতী এই বাড়িতে ঢোকে চুরি করার জন্যে। সুভাষের বাবার নাম ছিল সুধীর দত্ত। সেই দুষ্কৃতীদের হাতে সুধীর দত্ত এই বাড়িতে খুন হন ঠিক রাত 2টোর সময়। আর তারপর থেকেই তার অতৃপ্ত প্রেতাত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। এই সমস্ত ঘটনা শাশুড়ির থেকে জানলাম ঠিকই, কিন্তু রাতে আমাদের ঘরের সামনে দাঁড়াবার কথা ওনাকে বলতে পারলাম না। সেই দিন রাতেও একই ঘটনা ঘটল, কিন্তু আমি সেই দিন তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খুলে ফেলি আর দেখি আমার শাশুড়ি দাঁড়িয়ে আছেন। ওনার চোখের মণি বলতে কিচ্ছু নেই, একেবারে সাদা ফাঁকা চোখ দুটো যেন কারুর দ্বারা ভর হয়েছেন। ইতিমধ্যে আমার স্বামী সুভাষ উঠে পড়েছে। সে তাড়াতাড়ি গিয়ে আমাকে ধরে বলল, অপরাজিতা তুমি দরজা খুললে কেন, বলে সে আমাকে দরজার কাছ থেকে টেনে ঘরের ভেতরে ঢোকাচ্ছে। সেই সময় আমি মাকে বললাম, মা মা আপনার কি হয়েছে? তখনই মায়ের মুখ থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর বেরিয়ে এলো। মনে হলো সেই কণ্ঠস্বর আধা মহিলার আধা পুরুষের। সে আমাকে বলছে, দেখতে এলাম ঘরে কেউ ঢুকলো কিনা, দেখতে এলাম খোকা ঠিক আছে কিনা। সুভাষ তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। রাতের বেলায় আমি সুভাষকে ভালো করে বুঝিয়ে বললাম যে তুমি আমাকে এই ঘটনাটা বলনি কেন। সুভাষ তখন আমাকে বলল, কি বলতাম তোমায়? এটা কি বিশ্বাসযোগ্য যে প্রতি রাতে আমার বাবার অতৃপ্ত প্রেতাত্মা আমার মাকে ভর করে আর এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়? সুভাষকে এরপর আমি বুঝিয়েছিলাম যে এরকম হতে থাকলে তোমার মাও একদিন আমাদের ছেড়ে চলে যাবেন। আর সত্যি কথা বলতে তোমার মায়ের সাথে রাতের বেলায় যে কি ঘটে সেটা তিনি নিজেও জানেন না। এর পরের ঘটনা, আমি সেই গ্রামের নামকরা এক পুরোহিতের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানাই। তারপর তিনি আমাদেরকে আদেশ দেন যে সুভাষের বাবা সুধীর দত্তের নামে একটা গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতে হবে আর এই বাড়িতে একটা যজ্ঞ করাতে হবে। গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আর বাড়িতে যজ্ঞ করাবার পর আমার শাশুড়ি মলিনা দেবীর সাথে আর কোনো ঘটনা কোনো দিন ঘটেনি। আর আমার স্বামী সুভাষ আমাকে এটা বলেছিল যে হয়তো তোমারই জন্যে আমি আমার মাকে সময়ের আগেই হারানোর থেকে বাঁচলাম। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা অপরাজিতা আমাদেরকে পাঠিয়েছে, খুব ক্রিপি একটা ঘটনা। জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবে। ঘটনা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। আর চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে স্মৃতি রঞ্জন ঘোষ, লিখেছে কেমন আছো, কংগ্রাচুলেশনস ফর 350 নম্বর এপিসোড, আগামী দিনে এই চ্যানেল আরো বড় হবে, ভালো থেকো। কমেন্ট করেছে লোপামিনী ভ্লগ, নিবেদিতা হালদার কর, রাজ শ, রাজেন রয়, সানি সর্দার, শেখ ইসমাইল, শ্যামল মিত্র আর সুজিত দাস। এই সবকটা কমেন্টই এসছে ভ্রূণ পুকুর, যে পুকুরে কন্যা ভ্রূণ নষ্ট করে ফেলা হতো, গ্রাম বাংলার ভৌতিক বাস্তব ঘটনা, প্রেতপক্ষের 350 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।
you? Why the you in my room? Get out of my house. Dude, what the Dude, leave the doll alone! Who the are you? What are you talking to? There was a whole I don't even know how to explain it. Something was there. Something was there. Bien, 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 se volvió a mover. Se volvió a mover, amigos. ¿Cómo te llamas? Solamente quiero que lo muevas otra vez. Muévelo. Bien, amigos, bien, 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 bien. Me voy a acercar, amigos, me voy a acercar poco a poco. Me voy a acercar poco a poco, bien, bien, bien. Bien, 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 nos lo puso, bien, bien, bien. Uy, no manchen, no manchen. Hola. Dice que te sientes en el banco. A la madre, ¿qué fue eso? ¿Qué fue eso? ¿Vieron la botella? ¿Vieron la botella? ¿La vieron? Si estás aquí, manifiéstate. Escucho algo. Escucho algo. ¿Hola? Mire, se cayó, se cayó, se cayó, se cayó, se cayó. Al mismo tiempo, amigos, al mismo tiempo, mira alguien ahí al fondo. Buenas noches. ¡Ay, Dios! ¡Ay, Dios! ¡Ay, Dios! No, 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 no. ¿Qué es eso? ¿Hola? ¿Quién eres? ¿Quién eres? Ven, 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 ven. ¿Hay alguien aquí? ¿Hay alguien aquí? ¿Hola? Uy, ¿qué fue eso? ¿Qué fue eso? ¿Hay alguien ahí? Escuchen, escuchen, escuchen. ¿Alguien está aquí? Ay, Dios. Les voy a poner luz blanca solamente para que la vean. Vean nomás. Vean nomás. Ay, no manches, no manches, no manches. Uy. ¿Hay alguien ahí? ¡A la madre! Acaba de dar vueltas, amigos, acaba de dar vueltas. Dio vueltas, se lo juro que acaba de dar vueltas. Acaba de dar vueltas, amigos, se lo juro que acaba de dar vueltas eso. ¿Te encuentras en este lugar? Yeah. I just woke up. Oh, there's this. There's this. Shit. Oh shit. Oh. There's something going on out there. Something walking around. There's something clearly up there. It looks like it's approaching this way. Oh shit! Oh shit! Oh shit! Oh, oh, oh.
that? Oh. Oh, oh shit! What the f? Oh,